আন্দালিব পার্থ কয়েকদিন আগে জ্বালাময়ী বক্তব্য দিছে সংসদে, শুনেছেন না? এটা তো শুনেছেন আপনারা সবাই, তাই না? সবাই ধন্য ধন্য করিচ্ছে, ধন্য ধন্য বলি তারে। তারেক রহমান খুশি হয়ে পিঠ চাপড়ে দিচ্ছে, দেখেন। তবে জুলাই সনদ নিয়ে মূল যে স্পিরিট পার্থর, সেইটার সাথে আমি যে ভিডিও দিছি কয়েকদিন আগে, সেটার কোনো তফাৎ নাই। জুলাই সনদের ব্যাপারে কমিটমেন্টের প্রশ্নে বিএনপি তাদের অবস্থান শক্ত করতেছে বলে আমার মনে হয়েছে। এটা সত্য, বিএনপি ফ্যাসি বিরোধী লড়াইয়ের সহযোদ্ধা কমরেড। জুলাই নির্মাণে তার অবদান অস্বীকার করা সম্ভব না। আমাদের সকলের শরীরে মনে আমরা প্রত্যেকেই ফ্যাসিবাদের চিহ্ন বহন করতেছি, বিএনপি এর বাইরে না। পার্থ জুলাই নিয়ে কি বলছে সেটা রেকর্ডে থাকা দরকার, শোনেন। এবং আমি আপনাকে বলে দিচ্ছি, যদি জুলাই সনদের বিরুদ্ধে আমরা স্ট্যান্ড করি, এরা স্ট্যান্ড, আমাদের ঐক্য স্ট্যান্ড করে, আমি আন্দালিব রহমান পার্থ তার বিরুদ্ধে দাঁড়িয়ে কথা বলবো ইনশাআল্লাহ। তারেক রহমান নিজে হ্যাঁ ভোট দিতে বলছে গণভোটে। আপনাদের সকলকে অনুরোধ করব যে ধানের শীষে যেমন সিলটা দিবেন 12 তারিখে, একই সাথে আপনাকে যে দ্বিতীয় ব্যালট পেপারটি দিবে হ্যাঁ এবং না, সেখানে হায়ের পক্ষে দয়া করে আপনারা রায় দিবেন, মনে থাকবে তো? সালাউদ্দিন সাহেব বলছে জুলাই সনদের পক্ষে আমরা আছি। তো সেটা তো আর নির্বাচিত হয় নাই, সেটা হচ্ছে জুলাই জাতীয় সনদের পক্ষে আছে কি নাই। তো জুলাই জাতীয় সনদের পক্ষে তো আমরা আছি, সারা জাতি আছে। শুনেছেন, রেকর্ড থাকলো। আমরা লক্ষ্য রাখবো কি করে বিএনপি রেজিম সংবিধান সংস্কার নিয়ে, জুলাই সনদের প্রতি তার কমিটমেন্টটা কতটুকু রাখে সেটা আমরা দেখব। তবে আজকের আলাপটা পার্থর বক্তৃতার অন্য কিছু অংশ নিয়ে, কারণ পার্থ এমন কিছু বলছে, আরো কিছু ওইটা বলতে যায়, যেগুলো নিয়ে কিছু আলাপ আমাদের করতেই হবে। একটা জিনিস সত্য যে বিরোধী দল আর দেশের মানুষের মধ্যে একটা বড় অংশ বিএনপির জুলাই সনদের প্রতি কমিটমেন্টের প্রতি আস্থা পাইতেছে না। এইটা বিএনপিকে বুঝে দেখতে হবে যে কেন আস্থা পাইতেছে না। এটাও পার্থের বক্তব্যে আছে, কেন আস্থা পাইতেছে না এটা পার্থর বক্তব্যে আছে। শোনেন, পার্থ বলতেছে আপনারা কেন বিপ্লবী সরকার করলেন না। শোনেন, একদম রেসপেক্টের সাথেই বলি, আপনারা সেই সময় রেভলিউশনারি গভর্নমেন্ট করেন নাই কেন? নর্মাল গভর্নমেন্টে গেলেন কেন? ট্রানজিশনাল রেভলিউশনারি গভর্নমেন্ট করতেন। শুনেছেন পার্থ কেন বলতেছে আপনারা কেন করলেন না? মানে অন্তর্বর্তীকালীন সরকার কার পার্থ? এটা তো আপনার না, আপনারা ছিলেন না সেই সরকার তৈরির সময়। আপনারা যান নাই ক্যান্টনমেন্টে ড্যাং ড্যাং করতে করতে, বাসে কইরা, মাইক্রো বাসে কইরা, বাসে কইরা। এই সরকার কেমন হবে সেটাতে আপনাদের বক্তব্য ছিল না, বক্তব্য নেওয়া হয়নি। আপনারা তো নিজেই বলছেন অন্তর্বর্তীকালীন সরকার আপনাদেরই ছিল। শোনেন, আপনাকে একটা কথা বলি, আসলে বলা উচিত না, ইন্টারিম গভর্নমেন্ট তো আমাদেরই ছিল। এখন হাত ঝেড়ে ফেলতেছেন কেন? তখন যদি বিপ্লবী সরকার হয়ে না থাকে, এটার দায়িত্ব জামাত এনসিপির একার না। আপনি জামাত এনসিপির উপর দায়িত্ব পাইতেছেন। এই সরকার তৈরির সময় আপনি ছিলেন, আপনি নিজের দায়িত্ব নিলেন একটু আগেই। আবার শোনান, আপনাকে একটা কথা বলি, আসলে বলা উচিত না, ইন্টারিম গভর্নমেন্ট তো আমাদেরই ছিল। আপনি এনসিপির উপর দায়িত্ব পেতেছেন। এই সরকার তো তৈরি হয়েছে আসিফ নজরুলের বাসায়। দেখেন, একটা ক্লিপ দেখাই। এই ভদ্রলোক বলতেছে যে আসিফ নজরুল এবং সামরিক কর্তৃপক্ষ ইন্টারিম গভর্নমেন্ট তৈরির ক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা রাখছে। অনেকগুলো মানে স্বার্থের সম্মিলন হয়েছে। একদিকে হচ্ছে আর্মড ফোর্সেসের, তাদের তো নিজস্ব পছন্দ নিশ্চয় ছিল। আমাদের যিনি চিফ অ্যাডভাইজার হলেন ওনারও নিজস্ব পছন্দ ছিল, এবং ওই সময় সবচেয়ে যিনি বেশি প্রভাব বিস্তার করেছিলেন, বিশেষ করে আমাদের যিনি অধ্যাপক, সম্মানিত অধ্যাপক আসিফ নজরুল, ওনার প্রভাবটাও কাজ করেছে। এবং বিশেষ করে প্রফেসর ইউনূসের সাথে ওই মুহূর্তে ওনার যে সম্পর্কটা আমার কাছে মনে হচ্ছে অনেক প্রগাঢ় ছিল বিভিন্ন কারণে, যার ফলে উনি হয়তো বা প্রফেসর ইউনূসের সাথে এই কে কোন নামগুলা যাবে কোন নামগুলা যাবে না, উনি একটা বড় নিয়ামকের ভূমিকা পালন করে থাকতে পারেন, যদি আমি নিশ্চিত না। কিন্তু এই আলাপগুলা কিন্তু সত্যিকার অর্থে কেউ বলছে না। শুনেছেন? আচ্ছা, এবার শুনেন, বঙ্গভবনে যাইয়া প্রধান উপদেষ্টা কে হবে এটাও তারা ঠিক করেছে। মানে এই দুইজন, একজন এই যে মানজার আল মতিন, যার আব্বু মাহমুদ ভাইকে বলছিল ট্রুথ ইজ নো ডিফেন্স। শুনেন, কিন্তু আমার কাছে এই মুহূর্তে মনে হচ্ছে যেদিন আমরা বঙ্গভবনে গেলাম 6 আগস্ট,
তখন বিশেষ করে আমাদের একটা বড় দায়িত্ব ছিল, আমাদের যে নতুন সরকার হবে সেই সরকারের প্রধান কে হবেন, অন্তর্বর্তী সরকারের। তো সেটা একটা কাজ ছিল, যেই কাজটা আমরা বোধহয় 6 থেকে 7 ঘন্টা লেগেছিল সম্পূর্ণ করতে, এবং দীর্ঘ সময় আমাদেরকে বঙ্গভবনে থাকতে হয়েছিল। আমি যদি ভুল না করি সেই দিনটা ছিল 6 আগস্ট, এবং এটার পেছনে আপনারও কিছু অবদান ছিল, বিশেষ করে বঙ্গভবনে যাওয়া কিংবা না যাওয়া নিয়ে। শুনেছেন? আচ্ছা বলেন তো, এই লোকটার চিনেন আপনি? সাদা চুল, ঢাকা ইউনিভার্সিটি প্রফেসর। সে নিজেই বলছে সে একটা নিরাপদ জীবন চায়, সিভিল সোসাইটি নিরাপদে থাকতে চায়। শুনেন, সিভিল সোসাইটির অনেকেই যারা নেতৃত্ব ছিল, তার মধ্যে আমিও নিশ্চয়ই আছি। সিভিল সোসাইটি তো সবসময় একটু নিরাপদেই থাকতে চায় সামাজিকভাবে। তো মাস্টার তুমি তাইলে এর মধ্যে ঢুকো কেন বাপ? কেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ওই জায়গায় যাইতে হবে? সরকার কেমন হবে সেটা ঠিক করতে হবে কেন? সে যে কয়টার নাম বলিছে, ওখানে কারা কারা গেছিল বঙ্গভবনে, আপনারা জানতেন যে এরকম ইউনিভার্সিটি মাস্টাররা গেছিল? এদেরকে নাহিদ নিয়ে গেছে, ওই সেই বলতেছে নাহিদ নিয়ে গেছে। বিশেষ করে সেই সময় প্রথম যোগাযোগটা করেছিল নাহিদ, যে স্যার আপনাদেরকে যেতে হবে, আপনারা একজন যাবেন। এই যে কয়টা টিচার গেছিল সব কয়টা আলট্রা সেকুলার লেফট, আমি তাদের নাম বলতেছি না। তাহলে বুঝেন এই ট্রানজিশনটা কেমনে ম্যানেজড হয়েছে, কেমনে এই সরকার তৈরি হয়েছে। সরকার তৈরির দায় তো এদের। তারপরে মানুষের মনে কেন সন্দেহ আছে জানেন? সংবিধান সংস্কার কমিশন এগুলো তো বিএনপির দফা। বিএনপির 31 দফার প্রথম দফা কি ছিল? এডিটর সাহেব দেখান। দফা 1, সংবিধান সংস্কার কমিশন গঠন। একটি সংবিধান সংস্কার কমিশন গঠনের মাধ্যমে বিতর্কিত ও অগণতান্ত্রিক সংশোধনীয় পরিবর্তন পর্যালোচনা করে প্রয়োজন অনুযায়ী বাতিল বা সংশোধন করার কথা জানানো হয়। সংবিধানে গণভোট ব্যবস্থা পুনঃপ্রবর্তন করে জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠা করার কথা বলা হয়। তো সংবিধান সংস্কার কমিশন কই আপনার? 1 নম্বর দফা তো ছিল আপনার 31 দফা, এটা আপনাদের। বাদ দেন প্রফেসর ইউনূসের সংবিধান সংস্কার, আপনাদেরটা করেন। এখন মুখটা বন্ধ কেন? এই যে পার্থ সাহেব, বলেন তো কি বলছিলেন 31 দফার 1 নম্বরে? বাড়ি কোথায় গোপালী? আপনার মুখটা এখন বন্ধ কেন বলেন তো? কি বলছিলেন এতক্ষণ ধরে? মুখটা বন্ধ কেন এখন? দেশ কোথায় গোপালী? দেখেছেন, খালেদা জিয়াও একই কথা কয়। পার্থ কইছে এনসিপি কে আপনারা জেনজি কে রিপ্রেজেন্ট করেন, আপনারা জামাত জেনারেশন হইয়েন না। শুনেন, আর এনসিপি যে আমাদের দল, আমাদের হিরোরা যারা যুদ্ধ করেছেন, যারা এখানে আছেন, তাদেরকে বলে দিই আপনারা জেনজি কে রিপ্রেজেন্ট করেন, জামাত জেনারেশন হয়ে যান না। আপনারা তো বাংলাদেশে জাতীয়তাবাদী রাজনীতি করেন, বাকশালী হয়ে যায় না। আওয়ামী লীগের সমর্থন নিয়ে তো ক্ষমতায় আসিছেন। দেখেন নভেল কি কয়, সেও আপনাদের দাবরানির মধ্যে রাখে। দেখেন, আওয়ামী লীগকে স্পেস দিতে হবে, বৈধতা দিতে হবে, রাজবন্দীদেরকে মুক্তি দিতে হবে। আমাদের দাবি 3টাই। আমরা আপনাদের পদত্যাগের কথা বলছি না। প্রক্রিয়া যাই হোক, আপনার পারফরমেন্স দেখতে চাই। পারফরমেন্স আপনি সংসদে দেখান, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে দেখান। আমরা আপনার সাথে মৌন সমর্থন দিয়েছি বলেই আপনি ক্ষমতায় এসেছেন, আপনি ভুলে যাবেন না। এই সমর্থন সরে গেলে কিন্তু আপনার ক্ষমতা আর থাকবে না। শুধু নভেল না, বাকশালের কাছে ভোট চাই নিয়েছেন, কান্নাকাটি করে হাত পা ধরে হাসিনাই বলছে। শুনেন, বিএনপির অবশ্য অনেক প্রার্থী আমাদের আওয়ামী লীগের নেতা কর্মীর কাছে হাত পা ধরেছে, ধর্ণা দিয়েছে জামাত ঠেকানোর জন্য। দয়া ধর্ম করে তারা ভোটও দিয়েছে। ক্ষমতায় যেতে না যেতে তাদের চেহারা পাল্টে গেছে। হ্যাঁ সত্য নাকি পার্থ? হ্যাঁ, এইভাবে কান্নাকাটি করে ভোট নিছেন? হ্যাঁ ভালো তো, আপনারা গোপালী হয়েছেন, এটা পাবলিক মনে করে আপনারা ভারপ্রাপ্ত আওয়ামী লীগ। সংবিধানকে ছুঁড়ে ফেলা দেয়া পার্থ খুব বিলাস। সে বলতেছে সংবিধান কি মনে করায় দেয় এটা 71-এর পরাজয়ের দলিল। শোনেন, এই যে একটা প্রক্রিয়া, সংবিধানকে ছুঁড়ে ফেলে দাও, সংবিধানকে ছুঁড়ে ফেলে দাও। সংবিধানকে ছুঁড়ে ফেলবো কেন? সংবিধানকে মনে করায় দেয় যেটা 71-এর পরাজয়ের দলিল। আমি সংবিধান কেন ছুঁড়ে ফেলে দেব? এই সংবিধান দিলে গাত্রদাহ কেন হবে? এত গায়ে লাগবে কেন? ইফ আই ডোন্ট লাইক ইট, দেয়ার আর রেলিভেন্ট প্রভিশনস উইদিন দ্য কনস্টিটিউশন যে আমি পরিবর্তন করতে পারি। আমার দরকার কি? পার্থ সংবিধান ছুঁড়ে ফেলে দেওয়ার কথা বলে যে 71-এর পরাজয়ের দলিলের কথা মনে করায় দেয়। আচ্ছা পার্থ শুনেন, এই সংবিধানকে ব্যবহার করে বারবার মানুষের উপর অত্যাচার করা হয়েছে। সুতরাং এই সংবিধান যেই সংবিধান মানুষের কথা বলে না, সংবিধান যেই সংবিধানে মানুষের ইচ্ছার প্রতিফলন হয় না, মানুষের ভবিষ্যৎ দেয় না, মানুষের প্রোটেকশন দেয় না, সেই সংবিধানকে মানুষ ছুঁড়ে ফেলে দেবে। এটা কার কথা?
আপনারই কথা তো, এখন মুখটা বন্ধ কেন? এই যে পার্থ সাহেব, বলেন তো কি বলছিলেন সংবিধান ছুঁড়ে ফেলে দেওয়া নিয়ে? বাড়ি কোথায় গোপালী? আপনার মুখটা এখন বন্ধ কেন? বলেন তো কি বলছিলেন এতক্ষণ ধরে? মুখটা বন্ধ কেন এখন? দেশ কোথায় গোপালী? আচ্ছা এইবার আসেন, খালেদা জিয়া নিজে কি বলছিল সংবিধান ছুঁড়ে দেওয়ার ব্যাপারে, দেখেন। এই সংবিধান হলো আওয়ামী লীগের একটি ইশতেহার। এই সংবিধানকে যেই দিন জনগণের সরকার আসবে সেই দিন এই সংবিধানকে ছুঁড়ে ফেলে দেওয়া হবে। এই সংবিধান শুনিছেন? তাহলে কি খালেদা জিয়ার ৭১-এর পরাজয়ের ইতিহাস মনে পড়ে যায় পার্থ? তাই তো হয়। ওই সংবিধান তো বাংলাদেশের পরাজয়ের দলিল। ওই সংবিধান কে লিখছে? বাংলাদেশের সংবিধান পরিষদ। জানেন তো কিভাবে সংবিধান লেখা হয়? সারা দুনিয়ায় সংবিধান সভার নির্বাচন হয়, সংসদ নির্বাচনের মতো। তাদের পাবলিকে ভোট দেয় শুধু সংবিধান রচনার জন্য। পাকিস্তানের সংবিধান রচনার জন্য যে সংসদ নির্বাচন হয়েছিল 1970 সালে, সেই নির্বাচনে শরীয়তের বডিগার্ড বিজয়ী হয়েছিল। যারা পাকিস্তানের সংবিধান রচনার জন্য নির্বাচিত হয়েছিল তারাই স্বাধীন বাংলাদেশের সংবিধান রচনা করে। ওটা তো স্বাধীন বাংলাদেশের সংবিধান না, ওটা পাকিস্তানের সংবিধান। স্বাধীনতার ঘোষণাপত্রে লেখা আছে সাম্য, মানব সত্তার মর্যাদা আর ইনসাফ। এইটা দিয়ে আমরা দেশ গড়বো, এটা থাকবে আমাদের মূল নীতি, রাষ্ট্রের মূল নীতি। কেন নাই এইগুলা? একটাও নাই এই ৭২-এর সংবিধানে। কেন এর মধ্যে সাম্য নাই? কেন এর মধ্যে মানব সত্তার মর্যাদা নাই? কেন এর মধ্যে ইনসাফ নাই আমাদের মূলনীতি হিসাবে? কেন নাই ৭২-এর সংবিধানে? আপনি যুদ্ধ করতেছেন, যুদ্ধে যেতে আপনি কেমন ধরনের রাষ্ট্র করবেন এটাই তো ঘোষণাপত্র। আপনি সেই ঘোষণাপত্র লিখছেন, আপনি বলছেন আমি সাম্যের বাংলাদেশ গড়ব, আমি মানব সত্তার মর্যাদা থাকবে সেইখানে, আপনি বলছেন আর ইনসাফ থাকবে সেইখানে, সেই বাংলাদেশে। সেটা হবে আমাদের মূলনীতি। আপনি একটাও রাখলেন না, একটাও না ৭২-এর সংবিধানে। কেন? ওটা কেমনে স্বাধীন বাংলাদেশের সংবিধান হয়? পাকিস্তানের সাথে মিলাই দেখেন বাংলাদেশের সংবিধান, মিল আছে। ওই ৭২-এর সংবিধানের মিল আছে পাকিস্তানের সংবিধানের সাথে। জরুরি আইনের ভাষা, মৌলিক অধিকার রদ করা থেকে শুরু করে রাষ্ট্রধর্ম, সংসদের উপর দলীয় নিয়ন্ত্রণ, প্রস্তাবনার রাজনৈতিক এবং আধ্যাত্মিক ভাষা, রাষ্ট্রের সাংবিধানিক পরিচয়, সব পয়েন্টে পয়েন্টে মিল। আচ্ছা পার্থ, এই সংবিধান তো আপনার প্রিয় কোনো জিনিস ছিল না। আপনি তো ৭২-এর সংবিধান যে আওয়ামী লীগের রক্ষিতা ছিল সেটা তো আপনিও কইছিলেন। আপনি তো নিজেই বলছিলেন এই সংবিধানকে জনগণ ছুঁড়ে ফেলে দিবে। তা আপনি কেন এখন এটা নিয়ে দিওয়ানা হইলেন? শোনেন আপনি কি বলছিলেন। এই সংবিধানকে ব্যবহার করে বারবার মানুষের উপর অত্যাচার করা হয়েছে। সুতরাং এই সংবিধান যেই সংবিধান মানুষের কথা বলে না, সংবিধান যেই সংবিধানে মানুষের ইচ্ছার প্রতিফলন হয় না, মানুষের ভবিষ্যৎ দেয় না, মানুষের প্রোটেকশন দেয় না, সেই সংবিধানকে মানুষ ছুঁড়ে ফেলে দেবে। শুনেছেন পার্থ কি কইছিলেন? এবার সংসদে কি কইছে পার্থ, এডিটর সাহেব আবার শোনান। এই যে একটা প্রক্রিয়া, সংবিধানকে ছুঁড়ে ফেলে দাও, সংবিধানকে ছুঁড়ে ফেলে দাও। সংবিধানকে ছুঁড়ে ফেলবো কেন? সংবিধানকে মনে করায় দেয় যেটা ৭১-এর পরাজয়ের দলিল। আমি সংবিধান কেন ছুঁড়ে ফেলে দেব? এই সংবিধান দিলে গাত্রদাহ কেন হবে? এত গায়ে লাগবে কেন? ইফ আই ডোন্ট লাইক ইট, there are relevant provisions within the constitution যে আমি পরিবর্তন করতে পারি। আমার দরকার কি? আচ্ছা, মির্জা ফখরুল সংবিধান নিয়ে কি বলছিল শুনেন। কোন সংবিধান? এটা আওয়ামী লীগের তৈরি করা সংবিধান, তার নিজের স্বার্থে, দলের জন্য। এই সংবিধানকে কেটে আর ১/৩ তারা করেছে শুধু একজন ব্যক্তির জন্য, এবং যেখানে কোনো প্রশ্ন করা যাবে না, করছেন, এবং এটা কোনোদিনই নাকি পরিবর্তন করা যাবে না। সংবিধান তো মানুষের জন্য, সংবিধান তো কোনো ব্যক্তির জন্য নয়। সেই মানুষের সংবিধান তারা নষ্ট করে ফেলেছে। শুনেছেন? মানে এদের কথার কোনো ঠিক নাই। যখন যেটা পছন্দ, যখন যেটা কাজে লাগে সেটাই বলে, আর খালি মিছা কথা বলে, কথা ঘুরায়। এই জন্য এদেরকে বিশ্বাস করে না, ইচ্ছা মতো এটা কথা ঘুরায়। আগে এক কথা বলে, তারপরে আবার চোখ উল্টে দেয়। এরা সবসময় চোখ উল্টায়, এরা হইতেছে চোখ উল্টানো পার্টি, বুঝিস? আবার পার্থ কারা যেন উদ্দেশ্য করে কইছে আপনারা ৬ বলে ১২ রান করেছেন আর আমরা এর আগে ৩০০ রান করেছি। শুনেন, আপনারা ৬ বলে ১২ রান করেছেন, কিন্তু এর আগের ৩০০ রান আমরা সবাই মিলে করেছি। শুনেছেন? আপনারা তো এই ভিডিওটা দেখেছেন, বিএনপি নেতার স্লোগান দিতে দিতে দৌড় দেওয়া। এটা সাহেব দেখান আবার। দেখেছেন? কেউ জানতেন যে কেন দৌড় মারিচ্ছে? ওই পার্থ আজকে গলে কয়া দিল
300 রান করা লাগবি না, ওই জন্য দৌড় মারিছে। বিএনপির দৌড়ের উপরে রেখা তাহলে হাসিনা ভালোই করেছে, রান বেশি উঠেছে। দৌড় মারাটাই ওদের কাছে আন্দোলন। আপনারা ঈদের পরে আন্দোলন আন্দোলন শুনেছিলেন না? খালি ঈদের পরে তীব্র আন্দোলনের ডাক দিত মির্জা ফখরুল কেসি গেটের মাঝখানে বসে। এইটা হইতেছে দৌড়ানির আন্দোলন, রাস্তায় নামে মারতো দৌড়। 17 বছর এই আন্দোলন করে যে কিছু করতে পারে নাই, সেটা পার্থ নিজের মুখে বলেছিল, শোনেন। এবং তরুণ প্রজন্মের একটি বড় অংশ তারা কিন্তু এই পরিবর্তনের জন্য ভূমিকা রেখেছে। তাদের উদ্দেশ্যে আপনার কি বলা থাকবে এবং তাদের জন্য আপনার চ্যাম্পিয়ন তারা তো তাদের এই রক্তের উপরে দিয়েই তো আজকে আমরা এই স্বপ্ন দেখছি। আমরা যেখানে 17 বছর আন্দোলন করে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারিনি, সেই জিনিসটা তারা করেছে এবং এই কারণে জাতি সবসময় তাদেরকে স্মরণ রাখবে। এবং আমরাও আমাদের জায়গা থেকে তাদের পাশে দাঁড়িয়েছি, তার কারণে আমরা কারাবরণ করেছি, আজকে বের হয়ে আসছি। এখন আমাদের দায়িত্ব তরুণ আমরা যারা সবাই আছে সবাই মিলে এই দেশকে এমন একটা প্ল্যাটফর্ম দিব যাতে ভবিষ্যৎ প্রজন্ম ভালোভাবে দেশ চালাতে পারে। শুনেছেন, চ্যাম্পিয়ন কইছিল তখন পার্থ, আর আজকে কইতেছে 300 রান করেছে আগে। শুধু কি তাই, মেজর হাফিজ যারা স্পিকার বানায়, যারা উদ্দেশ্য করে সংসদে কথা বলে পার্থ, সে নিজেও বলেছিল কি, শুনেন। যদি আরো 10 বছর সংগ্রাম করতাম, এই স্বৈরাচারী সরকারকে যারা সেনাবাহিনীর অস্ত্র নিয়ে, মারণাস্ত্র নিয়ে নিরস্ত্র মানুষের উপর ঝাঁপিয়ে পড়ে, এটা তো সরানো তো সম্ভব ছিল না। আমি ধন্যবাদ জানাতে চাই এই লড়াকু ছাত্র সমাজকে, বৈষম্য বিরোধী ছাত্র সমাজ, তারা ইতিহাস সৃষ্টি করেছে। শুনিছেন, গাং পার হইলে মাঝিকন চুদির ভাই, তাই না? এখন মুখটা বন্ধ কেন? এই যে পার্থ সাহেব, বলেন তো কি বলছিলেন 300 রান করা নিয়ে? বাড়ি কোথায় গোপালী? আপনার মুখটা এখন বন্ধ কেন বলেন তো? কি বলছিলেন এতক্ষণ ধরে? মুখটা বন্ধ কেন এখন? দেশ কোথায় গোপালী? আওয়ামী লীগের রক্ষিতা এই সংবিধানের ফেলায় আওয়ামী লীগ ভাগিছে, তো ইদ্যৎকালটা তো শেষ হইতে দেন, তারপরে নিকা বসেন। এত প্রেমে দিওয়ানা হয়ে ইদ্যৎকাল শেষ হওয়ার আগেই নিকা বসিলেন। ইদ্যৎকালের তো একটা মেডিকেল রিজন আছে। 72 সংবিধানে পেটের তো বাকশালের বীজ আছে, ওই পোলা তো পেটের মধ্যে আছে, ফ্যাসিবাদের বীজ আছে, ওইটা থেকে বাকশালী বের হবে, পয়দা হবে ফ্যাসিবাদী। আপনি ভারপ্রাপ্ত ভাদারি হয়ে থাকবেন। 72 সংবিধান শুধু রাজনৈতিক স্মারক না, এটা ইনস্টিটিউশনাল ফেইলিওরের উৎস। তবে পার্থ, একটা জিনিস বুঝলাম না, আপনি যেমন সংবিধানের বিরুদ্ধে কইছিলেন, ঠিক তেমনি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বাটপার বিকাশ নুরাও কিন্তু কইছিল, শুনেন। এই গণবিরোধী সংবিধান দিয়ে বাংলাদেশ আর চলবে না। আজকে জাতির প্রয়োজনে নতুন সংবিধান রচনা করতে হবে। বিকাশ নুরা মন্ত্রী হইল, আপনি কেন হইলেন না? এই 72 সংবিধানে পড়তে পড়তে লুকায় আছে ফ্যাসিবাদ। এই সংবিধানে জন্ম দিছিল হাসিনার ফ্যাসিবাদ। বাংলাদেশে আরবারও ফিরে আসবে ফ্যাসিবাদ যদি এই 72 সংবিধান থাকে। যে সংবিধান 55 বছর আগে লেখা হয়েছিল, সেই সংবিধান কি আজকের কমপ্লেক্সিটি এটা ধারণ করতে পারে? আজকের দুনিয়ার সমস্যাকে সমাধান দিতে পারে? আমি একটা উদাহরণ দিই। আপনি আইনজীবী, ব্যারিস্টার, আপনি এটা জবাব দেবেন আমাকে। এই সংবিধান যে কত জঘন্য, কত অপূর্ণ, কত ধ্বজভঙ্গ আমি দেখে দিতেছি। বাংলাদেশের সংবিধানে কোনো পৃথক সাংবিধানিক আদালত নাই। সাংবিধানিক আদালত কেন লাগবে? কারণ সংবিধান ব্যাখ্যা এবং রক্ষার দায়িত্ব সাংবিধানিক আদালতের। এই ব্যাখ্যা এবং রক্ষার দায়িত্ব আমি দিয়ে দিছি সুপ্রিম কোর্টকে। কিন্তু যেই সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগ পায় রাষ্ট্রপতির মাধ্যমে, যিনি প্রধানমন্ত্রীর পরামর্শে কাজ করে, তার মানে কি? তার মানে বিচারপতি তো আমার নিয়োগ করার চাকর। জার্মানি, দক্ষিণ কোরিয়া, দক্ষিণ আফ্রিকা, বহু দেশে পৃথক সাংবিধানিক আদালত আছে, যেখানে বিচারপতি নিয়োগের নির্বাহী বিভাগের হস্তক্ষেপ থাকে না। বাংলাদেশে এই সুরক্ষা নাই। ফলাফল, বিচার বিভাগ নির্বাহী বিভাগের উপর নির্ভরশীল হয়ে পড়ছে। সংবিধান রক্ষার দায়িত্ব যাদের উপরে, তারা নিজেরাই সংবিধান লঙ্ঘনকারী নিয়োগ করা। আপনি যার সাংবিধানিক আদালত ঢুকাইতে পারবেন সংবিধান সংশোধন করে? এই সংবিধানে বলেন তো কতগুলো জায়গায় আপনার সংশোধনী আনতে হবে? চিন্তা করে দেখছেন একবার? আপনি তো ব্যারিস্টার। পুরা কনস্টিটিউশনের ডিজাইনটাই হাইকোর্ট ডিভিশন, অ্যাপিলেট ডিভিশনকে কেন্দ্র করে লেখা। ফলে আলাদা সাংবিধানিক আদালত আনতে গেলে সংবিধানের ভেতরে টুকরা টুকরা জোড়াতালি দিতে হবে অনেকগুলো জায়গায়। আমি হিসাব করে দেখছি 12 থেকে 14টা জায়গায়। আর্টিকেল 44 থেকে শুরু করে 111, 152, 3rd শিডিউল পর্যন্ত ছড়ায় থাকা ধারাগুলো সাইটে বদলে পুনর্লিখন করতে হবে, একেবারে আলগা পাঁচতলা চেঞ্জ করতে হবে। আর্টিকেল 44 বদলাইতে হবে, 94 বদলাইতে হবে, আর্টিকেল 95 বদলাইতে হবে, আর্টিকেল 96 বদলাইতে হবে, আর্টিকেল 104 বদলাইতে হবে, 105 বদলাইতে হবে, 6 বদলাইতে হবে, আর্টিকেল 98 বদলাইতে হবে, আর্টিকেল 101 বদলাইতে হবে,
102 বদলাইতে হবে, প্রায় নতুন করে লিখতে হবে আর্টিকেল 103, 104, 105, 106, 107, 108, 109, 110, 111 এগুলো সব বদলাইতে হবে। আর্টিকেল 152 বদলাইতে হবে, থার্ড শিডিউল হাত দিতে হবে। আর্টিকেল 148 পুরো আবার পুনর্লিখন করতে হবে, পুরো প্রথম আগা পাঁচতলা 12টা থেকে 14টা মূল অনুচ্ছেদকে আমূল বদলাইতে হবে। এর নতুন সংবিধান লেখা সহজ নাকি? বলবেন এখন সাংবিধানিক আদালতের দরকার নাই। আপনারা বলেন সংসদ মহান, সংসদ সার্বভৌম। না, সংবিধান ব্যাখ্যা আর রক্ষা করার দায়িত্ব সুপ্রিম কোর্টের। আপনার কিসের সার্বভৌম? বাংলাদেশে তো জুডিশিয়াল অটোক্রেসি আছে সব সময়, সবার উপরে আদালত, অনির্বাচিত বিচারকদের রাহাজানি চলে সব সময় সংবিধানের উপরে। কথা খুব সোজা, যে সংবিধান বারবার স্বৈরতন্ত্রের জন্ম দেয়, যে কাঠামো ফ্যাসিবাদ থাকিতে পারে না, যে ব্যবস্থায় জনগণের ভোটের উপরে দল, দলের উপরে নেতা, আর নেতার উপরে আর কেউ থাকে না, সেই ব্যবস্থা রক্ষা করাকে আমি কোনো প্রজ্ঞা বলে মনে করি না, কাপুরুষতা বলে মনে করি, প্রতারণা বলে মনে করি। আজ যারা 72-এর সংবিধানের প্রেমে হাবুডুবু খাইতেছেন, তাদের মনে রাখা দরকার এই সংবিধান কোনো পবিত্র ধর্মগ্রন্থ না, এইটা একটা রাজনৈতিক দলিল। আর জনগণ চাইলে রাজনৈতিক দলিল বদলায়, ছুঁড়ে ফেলে, নতুন করে লেখে। তাই প্রশ্ন একটাই বিএনপিকে, আপনারা কি মৃত কাঠামোর পাহারাদার হয়ে থাকবেন নাকি সত্যিকারের নতুন বাংলাদেশের ভিত্তি লিখবেন? কারণ জোড়াতালি দিয়ে রাষ্ট্র বাঁচে না। নতুন রাষ্ট্র করতে হলে নতুন সাহস লাগে, নতুন রাষ্ট্র করতে গেলে নতুন সংবিধান লাগে। 72-এর সংবিধান 1973 থেকে শুরু করে 2026-এর বাংলাদেশি উপহার দেবে আপনাদেরকে। আবার একই জিনিস ঘটবে, সংবিধানই তো রাষ্ট্র বানায়। আপনি তো আগের সংবিধান রাখছেন, তাহলে আগের রাষ্ট্রও থাকবে। আগামীর বাংলাদেশ আর বানাইতে পারবেন না। আমরা নতুন সংবিধান লিখবো, আজ বা কাল, একদিন না হয় আর একদিন। নতুন সংবিধান ছাড়া বাংলাদেশ আজাদ হবে না, বাংলাদেশের মানুষের আজাদি আসবে না। আমাদের আজাদ হওয়া দরকার, আমাদের আজাদি দরকার। আজাদি জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ।